লেখিকা বর্ষা ঘোষের দীর্ঘ অপেক্ষা। কি হলো? তখন থেকে দেখছি অন্যমনস্ক হয়ে আছো। এতবার ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? তাছাড়া সকাল সকাল পায়েস বানাচ্ছ, হঠাৎ কি ব্যাপার? সতীশবাবু ডাকে ঘোর কাটলো মিতালির। চমকে ঘুরে তাকিয়ে বলল, ও তুমি ডাকছিলে, আমি খেয়ালই করিনি। বাজার নিয়ে চলে এসেছো? সতীশবাবু বিরক্তির সুরে বললেন, অনেকক্ষণ আগেই এসেছি, সেই থেকে ডেকে চলেছি। তুমি এমন কি ভাবনায় ডুবেছিলে বলো তো? তারপর বাজারের ব্যাগটা নামিয়ে বললেন, দুরকম মাছ আছে আর অল্প কিছু সবজি। আজ শরীরটাও খুব একটা ভালো লাগছে না। তেমন কিছু রান্না করতে হবে না, একটু মাছের ঝোল আর ভাত করে নিও। মিতালি শুধু ঘাড় নাড়ল। সতীশবাবু ঘরে গিয়ে খাটে বসে পাখাটা চালিয়ে দিলেন। কিছুক্ষণ পর মিতালি এক কাপ চা নিয়ে তার হাতে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সতীশবাবু বললেন, পাশে বসো, তোমার সঙ্গে কথা আছে। মিতালি বসতে তিনি জিজ্ঞেস করলেন, সকাল সকাল হঠাৎ পায়েস বসিয়েছ কেন? আর তখন থেকে এমন আকাশ পাতাল কি ভাবছিলে? ঠিক তখনই পাশের ঘর থেকে হুইল চেয়ার ঠেলে বেরিয়ে এলেন সুমিত্রা দেবী। বয়স হয়েছে, এখন আর আগের মতো হাঁটাচলা করতে পারেন না। তবে নিজের হুইল চেয়ারটি নিজেই ঠেলে এক ঘর থেকে অন্য ঘরে যেতে পারেন। তিনি বললেন, আমি বলছি ও কেন পায়েস বসিয়েছে। আজ তো রুমির জন্মদিন। কথাটা শুনেই সতীশবাবুর মুখ গম্ভীর হয়ে গেল। মানে, জন্মদিন? এ বাড়িতে কার জন্মদিন পালন হচ্ছে শুনি? ও মেয়ে আমাদের কাছে মরে গেছে। মিতালির দিকে তাকিয়ে তিনি আরও বললেন, আর তুমি, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? যে মেয়ে মুখে চুনকালি মাখিয়ে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, সেই মেয়ের জন্য আজ জন্মদিনে পায়েস রান্না করছো? থাম বাবা। সুমিত্রা দেবী কাপা গলায় বললেন, মেয়েটা না হয় ভুল করেছে, তাই বলে জন্মদিনের দিনে ওর মরণ কামনা করিস না। বাবা মায়ের মন থেকে সন্তানকে কখনো মুছে ফেলা যায় না। সতীশবাবু আর কোনো কথা বললেন না, রাগে ঘর থেকে বেরিয়ে গেলেন। সুমিত্রা দেবী মিতালির কাছে এসে বললেন, চুপ করো বৌমা, কেঁদো না। আমি তোমার কষ্টটা বুঝি মা, তবে তোমাকে বলেছিলাম আজ পায়েস করো না। সত্যি দেখলে তো ছেলেটা রেগে বেরিয়ে গেল। মিতালি চোখের জল মুছে বলল, কি করব মা, এতগুলো বছর এই দিনটায় বাড়িতে কত আনন্দ করেছি। রুমি ছোটবেলা থেকে পায়েস খুব ভালোবাসতো। ওর জন্মদিনে নিজের হাতে পায়েস না করলে আমার যেন মনই মানত না। কখনো ভাবিনি একটা দিন এমনভাবে আসবে যেদিন মেয়ের জন্মদিনে ওকে চোখের সামনে দেখতে পাবো না। সুমিত্রা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, সময়ের অপেক্ষা করো বৌমা, সব ঠিক হয়ে যাবে। কথাটা বলেই তিনি নিজের চোখের জল মুছে ঘরে চলে গেলেন। দুপুরে মিতালি রান্না করলো। শাশুড়ির ঘরে খাবার দিয়ে এসে সতীশবাবুর সামনে ভাত বেড়ে বসে পড়ল। কিন্তু দুজনের কারো মুখে খাবার উঠল না। সতীশবাবু কয়েক গ্রাস খেয়েই উঠে গেলেন। মিতালি বুঝতে পারল, মানুষটা কাউকে কিছু বলতে না পারলেও আজকের দিনে তার বুকের ভেতরটা যে কিভাবে ফেটে যাচ্ছে সেটা সে খুব ভালোভাবেই জানে। কারণ রুমি শুধু তার মেয়ে ছিল না, ছিল তার চোখের মণি। কয়েক বছর আগের কথা। কিরে মা, তোর তো আজ কলেজে পরীক্ষা, এখনো রেডি হোসনি? আমি অফিসে যাওয়ার পথে তোকে কলেজে নামিয়ে দেব। সতীশবাবুর কথা শুনে রুমি হাসতে হাসতে বলেছিল, বাবা, আজ আমি বান্ধবীদের সঙ্গে যাব। প্রতিদিনই তো তুমি দিয়ে যাও, আজ না হয় ওদের সঙ্গে যাই। সতীশবাবু একটু থেমে বলেছিলেন, ঠিক আছে, তবে সাবধানে যাস। রুমি ছিল সতীশ ও মিতালির একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো, ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে পড়ছিল। বাবা মায়ের চোখের মণি, আর বাড়িতে তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন তার ঠাম্মা সুমিত্রা দেবী। রুমির ছোটবেলা থেকে ঠাম্মার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল। মনের কথা বাবা মাকে বলতে না পারলেও ঠাম্মাকে সব বলতো। কিন্তু কলেজে ওঠার পর রুমির জীবনে এলো তন্ময়। একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করত তন্ময়। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। রুমি জানতো বাবা হয়তো এই সম্পর্কে সহজে মেনে নেবেন না, তবু একদিন সাহস করে সব কিছু ঠাম্মাকে জানালো। ঠাম্মা, বাবা আমাকে এত ভালোবাসে, তাই ভাবছি আমার পছন্দের মানুষটাকেও হয়তো একদিন মেনে নেবে।
সুমিত্রা দেবী মেয়েটার মাথায় হাত রেখে বলেছিলেন, তোর বাবা একটু কঠিন মানুষ, তবে তোকে যে খুব ভালোবাসে সেটা আমি জানি। কিন্তু খবরটা বেশি দিন গোপন থাকলো না। একদিন সুমিত্রা দেবী সবকিছু সতীশবাবুকে জানালেন। খবরটা শুনে সতীশবাবু প্রচণ্ড রেগে গেলেন। না, এই বিয়ে কোনো দিন হবে না। মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি আমার মেয়েকে এর চেয়ে ভালো পরিবারে বিয়ে দেব। রুমি অনেক বোঝানোর চেষ্টা করেছিল। বাবা, তন্ময় ভালো মানুষ, ও আমাকে সম্মান করে, আমার পড়াশোনা, আমার স্বপ্ন সব কিছুকেও গুরুত্ব দেয়। কিন্তু সতীশবাবুর সিদ্ধান্ত ছিল অটল। তিনি রুমির কলেজে যাওয়া বন্ধ করে দিলেন। এমনকি শেষ বর্ষের পরীক্ষাটাও রুমি দিতে পারল না। রুমির ফোন কেড়ে নেওয়া হলো, বাইরে যাওয়া বন্ধ। বন্ধ হয়ে গেল তন্ময়ের সঙ্গে সমস্ত যোগাযোগ। এক সময়ের হাসি খুশি মেয়েটা ধীরে ধীরে ঘরবন্দি হয়ে পড়ল। মিতালি মেয়ের কষ্ট বুঝত, কিন্তু স্বামীর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তার ছিল না। একদিন রাতে রুমি ঠাম্মার কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছিল, ঠাম্মা, আমি কি এতটাই খারাপ যে নিজের জীবনের একটা সিদ্ধান্ত নিতে পারবো না? সুমিত্রা দেবীর চোখেও জল এসে গিয়েছিল। না রে মা, তুই খারাপ নোস, তবে সব বাবা মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিজের মতো করে ভাবেন। রুমি বলেছিল, কিন্তু আমার ভবিষ্যৎটা তো আমারও ঠাম্মা। সেদিন সুমিত্রা দেবী কোনো উত্তর দিতে পারেননি। এরপর দিনগুলো আরও কঠিন হয়ে উঠল। রুমির সঙ্গে তন্ময়ের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। তন্ময়ও বারবার চেষ্টা করেছিল রুমির সঙ্গে কথা বলার, কিন্তু কোনো উপায় ছিল না। অবশেষে একদিন এমন একটি ঘটনা ঘটল যা সতীশবাবুর এতদিনের বিশ্বাস, রাগ আর অহংকার সবকিছুকে একসঙ্গে ভেঙে দিল। সেদিন বাড়ির দরজা খুলে রুমি আর দাঁড়িয়ে ছিল না, তার ঘর ফাঁকা। টেবিলের ওপর পড়েছিল একটি ছোট্ট চিঠি। চিঠিটা হাতে নিয়ে সতীশবাবু প্রথমে কিছুই বুঝতে পারলেন না, কিন্তু কয়েকটি লাইন পড়তেই তার হাত কাঁপতে শুরু করলো। সুমিত্রা দেবী দূর থেকে সব দেখছিলেন। মিতালি ছুটে এসে বলল, কি হয়েছে, রুমি কোথায়? সতীশবাবু কোনো উত্তর দিলেন না, শুধু চিঠিটা বুকের কাছে চেপে ধরে চুপচাপ বসে পড়লেন। সেই মুহূর্তে প্রথমবার তার মনে হলো, মেয়েকে আগলে রাখতে গিয়ে তিনি হয়তো মেয়েটাকেই হারিয়ে ফেলেছেন। আর সেই দিনের পর থেকে সতীশবাবুর জীবনে শুরু হয়েছিল এক দীর্ঘ অপেক্ষা। রুমি কি সত্যি চিরদিনের জন্য চলে গিয়েছিল, নাকি সেই চিঠির আড়ালে লুকিয়েছিল এমন কোনো সত্য যা জানলে সতীশবাবু নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না? রুমি, তুমি বরং স্নান সেরে নতুন কাপড়টা পরে নাও, তারপর রান্নাঘরে চলে এসো, আর হ্যাঁ, আগে গিয়ে ঠাকুরকে প্রণাম করবে। শাশুড়ি মায়ের কথা মতো রুমি স্নান সেরে নতুন কাপড় পরল। তারপর ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে রান্নাঘরে ঢুকতেই তার চোখ আটকে গেল টেবিলের ওপর। সুন্দর করে সাজানো রয়েছে লুচি, তরকারি আর এক বাটি পায়েস। রুমি অবাক হয়ে গেল। আজ যে তার জন্মদিন, সেটা সে কাউকেই জানায়নি। তাহলে কি তন্ময় তার শাশুড়ি মাকে বলে দিয়েছে? একটু ইতস্তত করে দাঁড়িয়ে থাকতেই শ্বশুরমশাই ঘরে ঢুকলেন। কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? টেবিলে গিয়ে বসো। রুমি শ্বশুরমশাইয়ের কথা মতো টেবিলে গিয়ে বসল। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা তার কপালে স্নেহের চুম্বন এঁকে আশীর্বাদ করে বললেন, শুভ জন্মদিন মা। তোমার বাবা মা নিশ্চয়ই এই দিনটা খুব আনন্দ করে পালন করতেন। আমাদের এই মধ্যবিত্ত সংসারে হয়তো তেমন কিছু করে উঠতে পারছি না, তবুও নিজের মেয়ের মতো করে তোমার জন্য যতটুকু পেরেছি করেছি। আশীর্বাদ করি সারা জীবন ভালো থেকো, আর তোমার বাবা মা যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসে। কথাগুলো শুনে রুমির বুকটা মোচড় দিয়ে উঠল। সে মাথা নিচু করে রইল। তার নিজের মা বাবা আজ কোথায়? কি আজও তার জন্য পায়েস রান্না করেছেন? ভাবতেই চোখের কোণে জল এসে গেল। খাবার শেষ করে রুমি নিজের ঘরে চলে গেল। জানালার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ বাইরে তাকিয়ে রইল। তন্ময় ঘরে ঢুকে বুঝতে পারল রুমির মন খারাপ। সে কিছু না বলে রুমির পাশে গিয়ে দাঁড়ালো। বাবা মাকে খুব মনে পড়ছে, তাই না? রুমি কোনো উত্তর দিল না, শুধু চোখের জল মুছে ফেলল। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি, কিন্তু তখন আর কোনো উপায় ছিল না। বাড়ির অবাধ্য হয়ে তন্ময়ের সঙ্গে পালিয়ে এসেছিল রুমি। সেই অপরাধবোধটা আজও তাকে ভিতর থেকে কুরে কুরে খায়। অথচ তন্ময়ের বাড়িতে এসে সে বুঝেছিল মানুষগুলো কতটা ভালো।
শাশুড়ি মা তাকে কখনো পর মনে করেননি। শ্বশুর মশাইও মেয়ের মতোই স্নেহ করতেন। কিন্তু এই সত্যটা সতীশবাবু কখনো জানতে পারেননি। রুমি মনে মনে ভাবতো, বাবা যদি একবার এই মানুষগুলোর সঙ্গে কথা বলতেন তাহলে হয়তো সব ভুল বোঝাবুঝি মিটে যেত। তন্ময় হঠাৎ নিজের পকেট থেকে ফোনটা বের করে রুমির হাতে দিল। মাকে একটা ফোন করো। রুমি ভয়ে পেয়ে বলল, তুমি জানো না বাবা কতটা রাগী। আমি যদি এখন মাকে ফোন করি, বাবা জেনে গেলে হয়তো মাকেও বকাঝকা করবে। তন্ময় মৃদু হেসে বলল, ফোনটা করেই দেখো না কি হয়। বেশি রাগ করলে কেটে দেবে, কিন্তু অন্তত মায়ের সঙ্গে কথা তো হবে। অনেকক্ষণ দ্বিধা করার পর রুমি ফোন করল। অচেনা নম্বর দেখে মিতালি দেবী ফোন ধরলেন। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু চাপা কান্নার শব্দ। মিতালি দেবীর বুক কেঁপে উঠল। তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন। রুমি। ওপাশে এবার কান্না আরো বেড়ে গেল। মা। এই একটি শব্দ শুনে মিতালির চোখে জল চলে এলো। কেমন আছিস মা? ভালো আছিস তো? রুমি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি মা। তোর বাবা ভালো আছে, আর ঠাম্মাও ভালো আছে। তুই একদম চিন্তা করিস না। রুমি কাপা গলায় জিজ্ঞেস করলো, বাবা কি এখনো আমার ওপর রাগ করে আছে? মিতালি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর বাবা রাগ করে আছে ঠিকই, কিন্তু তুই তো জানিস রাগের আড়ালে তোকে কতটা ভালোবাসে। একটু ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। তারপর মিতালি কাঁদতে কাঁদতে বললেন, আর আজ তো তোর জন্মদিন। শুভ জন্মদিন মা। রুমি আর নিজেকে সামলাতে পারল না। মা, তোমার হাতের পায়েসটা খুব মনে পড়ছে। মিতালি চোখের জল লুকিয়ে বললেন, একদিন আবার নিজের হাতে খাওয়াবো। মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর রুমির মনটা অনেকটাই হালকা হয়ে গেল। ফোন রেখে তন্ময় বলল, ভয় পাচ্ছিলে না? আমি তো বলেছিলাম সব ঠিক হয়ে যাবে। তারপর মজা করে বলল, আর হ্যাঁ, 2 দিন পর কিন্তু তোমার পরীক্ষা। একদম ভালো করে পরীক্ষা দেবে। এবছর পরীক্ষাটা ভালোভাবে পাশ করতে পারলে তোমার চাকরিটাও কনফার্ম হয়ে যাবে। রুমি মাথা নেড়ে বলল, চেষ্টা করব। পরীক্ষার আগের রাতে রুমি বই নিয়ে বসেছিল। তন্ময়ও পাশে বসে রাত জেগে তাকে পড়তে সাহায্য করছিল। রুমি ক্লান্ত হয়ে পড়লে তন্ময় রান্নাঘরে গিয়ে ব্ল্যাক কফি বানিয়ে এনে তার পাশে রেখে বলল, মন দিয়ে পড়ো, আমি তোমার পাশে আছি। সেই রাতটা রুমি বুঝেছিল, ভালোবাসা শুধু বড় বড় কথা নয়, বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সত্যিকারের আপনজন। অবশেষে পরীক্ষার দিন এলো। রুমি পরীক্ষা দিতে গেল। একের পর এক পরীক্ষা শেষ হলো। তারপর এলো রেজাল্টের দিন। রেজাল্ট হাতে পেয়ে রুমি আনন্দে কেঁদে ফেলল। সে খুব ভালো ফল করেছে। তন্ময় পাশে দাঁড়িয়ে হেসে বলল, বলেছিলাম না তুমি পারবে। রুমি হেসে বলল, তুমি পাশে না থাকলে পারতাম না। বাড়িতে ফিরতেই শাশুড়ি মার শ্বশুর মশাই তাকে কাছে ডাকলেন। শাশুড়ি মা বললেন, মা, আজ একটা কথা বলবো। এত ভালো একটা দিন অথচ তোমার বাবা মা তোমার কাছে নেই। তারা হয়তো বড় অভিমান করে আছেন, কিন্তু তুমি একবার তন্ময়কে নিয়ে বাড়ি যাও। শ্বশুর মশাইও বললেন, তোমার বাবা মা এত কষ্ট করে তোমাকে বড় করেছেন, ভুলভ্রান্তি তো মানুষের হয়। তুমি একবার গিয়ে তাদের পায়ে হাত দাও, আশা করি তারা তোমাকে ফিরিয়ে দেবেন না। বিশেষ করে এখন যখন শুনবেন তুমি ভালো রেজাল্ট করেছো, তখন হয়তো তাদের মনটা আরো নরম হবে। রুমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে বলল, আপনারা সত্যি আমাকে যেতে বলছেন? শাশুড়ি মা মৃদু হেসে বললেন, অবশ্যই। মা বাবার সঙ্গে অভিমান করে কোনো সন্তান সুখী হতে পারে না। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই মলিনা দেবী রুমির হাতে একটা কাপড়ের প্যাকেট ধরিয়ে দিলেন। এগুলো আগের দিনই বাজার থেকে এনে রেখেছিলাম তোমার জন্য। আর শোনো, ভালোভাবে তৈরি হয়ে নাও, জলখাবার তৈরি আছে, খেয়ে তারপর বেরিয়ে পড়বে। রুমি প্যাকেট খুলে দেখলো, তার জন্য একটা সুন্দর শাড়ি, বাবার জন্য একটা পাঞ্জাবি, আর মিতালি দেবীও ঠাম্মার জন্য একটা শাড়ি। রুমি চোখ মুছতে মুছতে বলল, মা, এগুলো কেন? মলিনা দেবী বললেন, আমরা মধ্যবিত্ত মানুষ, নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম করেছি। এগুলো তোমার বাবা মায়ের হাতে দেবে, বলবে তাদের মেয়ের শ্বশুর বাড়ির মানুষ তাদের ভুলে যায়নি।
রুমির চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি আপনাদের কখনো ভুলবো না। তন্ময় সবার আশীর্বাদ নিয়ে রুমিকে সঙ্গে করে রওনা দিল। পথের প্রতিটি মুহূর্তে রুমির বুক ধড়ফড় করছিল। সে জানতো না এতদিন পর বাবা তাকে কিভাবে গ্রহণ করবেন। তন্ময় তার হাত শক্ত করে ধরে বলল, ভয় পেও না, আজ যা হবে ভালোই হবে। অবশেষে তারা পৌঁছালো রুমিদের বাড়ির সামনে। পুরনো সেই বাড়ি, যে বাড়ির প্রতিটি কোণে রুমির শৈশব লুকিয়ে আছে, যে উঠোনে সে ঠাম্মার সঙ্গে খেলতো, যে বারান্দায় বসে বাবা তাকে পড়াতেন, যে রান্নাঘর থেকে জন্মদিনের পায়েসের গন্ধ আসতো, সবকিছু আজও যেন আগের মতোই রয়েছে। রুমি কিছুক্ষণ সদর দরজার দিকে তাকিয়ে রইল, তারপর কাপা হাতে কলিং বেল টিপল। ভেতর থেকে পায়ের শব্দ শোনা গেল। দরজা খুললেন মিতালি দেবী। দরজা খুলেই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে তিনি কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলেন। রুমি? মুহূর্তের মধ্যে মিতালি মেয়েকে জড়িয়ে ধরলেন। দুজনেই হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তন্ময় একটু দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে রইল। মিতালি বললেন, মায়ের কাছে আবার ক্ষমা চায় নাকি? ঠিক তখনই ভেতর থেকে সতীশবাবুর গম্ভীর গলা শোনা গেল, মিতালি, দরজায় কে এসেছে? রুমির বুকটা ধক করে উঠল। মিতালি চোখের জল মুছে পিছনে তাকালেন। সতীশবাবু ধীরে ধীরে দরজার কাছে এসে দাঁড়ালেন। সামনে মেয়েকে দেখে তার মুখের সমস্ত কঠোরতা যেন মুহূর্তে হারিয়ে গেল। কিন্তু তিনি কিছু বললেন না, শুধু রুমির হাতে থাকা কাপড়ের প্যাকেটটার দিকে তাকিয়ে রইলেন। আর ঠিক সেই মুহূর্তে রুমি বাবার পায়ের কাছে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোমার মেয়ে আজ তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছে। আমাকে কি আর একবার নিজের মেয়ে বলে গ্রহণ করবে? সতীশবাবুর ঠোঁট কাঁপল, কিন্তু তিনি কি করবেন? মেয়েকে বুকে টেনে নেবেন, নাকি এতদিনের অভিমান আঁকড়ে ধরে দূরে সরিয়ে দেবেন? আর ঠিক তখনই ভেতর থেকে হুইল চেয়ার ঠেলে এগিয়ে এলেন সুমিত্রা দেবী। রুমির চোখ পড়তেই তিনি কাঁপা গলায় বলে উঠলেন, আমার নাতনি এসেছে। এরপর যা ঘটল তা বদলে দিল এই পরিবারের সব অভিমান, সব ভুল বোঝাবুঝি। সুমিত্রা দেবীর কাঁপা গলা শুনে রুমি আর নিজেকে সামলাতে পারল না। সে ছুটে গিয়ে ঠাম্মার হুইল চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠাম্মা। সুমিত্রা দেবী কাঁপা হাতে রুমির মাথায় হাত রাখলেন। এতদিন পর এলি, আমাকে কি একবারও মনে পড়েনি রে? রুমি কাঁদতে কাঁদতে বলল, প্রতিদিন মনে পড়েছে ঠাম্মা, কিন্তু সাহস করে আসতে পারিনি। কেন? তুই কি ভেবেছিলি আমরা সবাই তোকে ভুলে গেছি? রুমি মাথা নিচু করে রইল। ঠিক তখনই সতীশবাবু কঠিন গলায় বললেন, ভেতরে আসো। রুমি চমকে বাবার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তন্ময় এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েছিল। সে এগিয়ে এসে বলল, বাবা, আমি। সতীশবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, তুমিও ভেতরে এসো। এতদিন পর যখন এসেছো, দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? তন্ময় মাথা নিচু করে ভেতরে ঢুকে পড়ল। ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। মিতালি তাড়াতাড়ি বলল, তোমরা বসো, আমি জল দিচ্ছি। রুমি মায়ের হাত ধরে বলল, মা, তুমি বসো, আমি জল নিয়ে আসছি। মিতালি মেয়ের হাতটা ধরে বলল, না মা, তুই বস। এতদিন পর এসেছিস, আবার রান্নাঘরে যাবি কেন? রুমি মৃদু হেসে বলল, তোমার রান্নাঘরটা কি আমি ভুলে গেছি নাকি? এমন সময় সতীশবাবু রুমির হাতে থাকা প্যাকেটটার দিকে তাকিয়ে বললেন, ওগুলো কি? রুমি প্যাকেটটা খুলে বাবার সামনে পাঞ্জাবিটা রাখলো। তোমার জন্য। সতীশবাবু কিছু বললেন না। তারপর মায়ের জন্য শাড়িটা বের করে মিতালির হাতে দিল। মা, তোমার জন্য। মিতালি শাড়িটা বুকে চেপে ধরল। এগুলো কেন মা? রুমি বলল, আমার শাশুড়ি মা দিয়েছেন, বলেছেন তোমাদের হাতে যেন নিজে দিয়ে আসি। সতীশবাবু এবার প্রথমবার তন্ময়ের দিকে তাকালেন। তোমার বাবা মা জানেন তুমি আমাদের বাড়িতে এসেছো? তন্ময় শান্তভাবে বলল, হ্যাঁ বাবা, ওরাই পাঠিয়েছেন। কি বলেছেন? বলেছেন রুমির বাবা মা এতদিন মেয়েকে বড় করেছেন, তাদের কাছে গিয়ে মাথা নত করে ক্ষমা চাইতে। সতীশবাবু চুপ করে গেলেন। সুমিত্রা দেবী মৃদু হেসে বললেন, দেখলি বাবা, যাদের তুই এতদিন শুধু মধ্যবিত্ত বলে ছোট ভাবলি, তারাই আজ তোকে সম্মান করতে শিখিয়ে দিল। সতীশবাবু মায়ের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি কাউকে ছোট করতে চাইনি মা, আমি শুধু ভয় পেয়েছিলাম।
রুমি বাবার দিকে তাকালো। কিসের ভয় বাবা? সতীশবাবু দীর্ঘশ্বাস ফেললেন। তুই ভুল মানুষকে বিশ্বাস করবি, বিয়ের পর কষ্ট পাবি, তখন তোকে কে দেখবে? আমি তো ভাবতাম আমার মেয়েকে এমন বাড়িতে দেব যেখানে কোনো অভাব থাকবে না। তন্ময় মাথা নিচু করে বলল, আপনার ভয়টা ভুল ছিল না বাবা, কিন্তু আমাকে একটা সুযোগ দিলে হয়তো আপনাকে এতদিন কষ্ট পেতে হতো না। সতীশবাবু বললেন, তুমিও ভুল করেছো, জানি। বাড়ির মেয়েকে নিয়ে চলে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি। তন্ময় মাথা নাড়ল। আমি মানছি, রুমিকে নিয়ে চলে আসার সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল। তখন পরিস্থিতি এমন ছিল যে আমরা দুজনেই ভেবেছিলাম বাড়িতে থেকে গেলে হয়তো আমাদের কাউকে বোঝানো সম্ভব হবে না, কিন্তু আজ বুঝি পালিয়ে আসা কোনো সমস্যার সমাধান নয়। রুমি চোখের জল মুছে বলল, আমারও ভুল হয়েছে বাবা, তোমাকে না জানিয়ে চলে আসা উচিত হয়নি। তুমি রাগ করলেও আমি যদি তোমার সামনে দাঁড়িয়ে থাকতাম, হয়তো 2 বছর আমাদের আলাদা থাকতে হতো না। সতীশবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, ভুল তোর হয়েছে, কিন্তু সবচেয়ে বড় ভুলটা আমার। মিতালি অবাক হয়ে স্বামীর দিকে তাকালো। সতীশবাবু ধীরে ধীরে বললেন, আমি মেয়েকে ভালো রাখতে গিয়ে ওর কথা শোনার অধিকারটাই কেড়ে নিয়েছিলাম। ওকে বুঝতে চেষ্টা করিনি, শুধু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি। সুমিত্রা দেবী বললেন, এই কথাটাই তোকে অনেক আগেই বলেছিলাম বাবা। সতীশবাবু মায়ের দিকে তাকিয়ে হেসে ফেললেন। ঘরের পরিবেশটা একটু হালকা হলো। মিতালি রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমরা এতক্ষণ কথা বলছো, কেউ কি খেয়াল করেছো দুপুর হয়ে গেছে? রুমি নিশ্চয়ই কিছু খায়নি। রুমি বলল, মা, আমার খিদে নেই। চুপ কর, মায়ের বাড়িতে এসে মেয়ের খিদে নেই, এটা আবার হয় নাকি? সুমিত্রা দেবী হেসে বললেন, বৌমা, ওর জন্য একটু পায়েস আছে তো? মিতালি থমকে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ মা, আজ সকালেই করেছিলাম। রুমির চোখ বড় হয়ে গেল। আমার জন্য? মিতালি বলল, আর কার জন্য? সতীশবাবু এতক্ষণ চুপ ছিলেন, এবার মৃদু গলায় বললেন, পায়েসটা নিয়ে এসো। মিতালি অবাক হয়ে স্বামীর দিকে তাকালো। সত্যি? হ্যাঁ, আজ তো রুমির জন্মদিন। রুমি বাবার দিকে তাকিয়ে কেঁদে ফেলল। বাবা? সতীশবাবু মুখ ঘুরিয়ে বললেন, এই নিয়ে আবার কান্নাকাটি শুরু করিস না, পায়েস ঠান্ডা হয়ে যাবে। মিতালি তাড়াতাড়ি রান্নাঘর থেকে পায়েস নিয়ে এলো। একটা বাটিতে পায়েস নিয়ে রুমির সামনে রাখলো। রুমি প্রথম চামচটা মুখে দিয়েই চোখ বন্ধ করল। মা, একদম আগের মতো হয়েছে। মিতালি হেসে বলল, মায়ের হাতের পায়েস কি কোনোদিন বদলায়? সতীশবাবু পাশ থেকে বললেন, ছোটবেলায় পায়েসে কিশমিশ বেশি দিলে আবার খেত না, মনে আছে? রুমি হেসে ফেলল, মনে আছে বাবা। তুমি তখন বলতে, এত বেছে খেলে বড় হয়ে সংসার করবে কি করে? সতীশবাবু হেসে ফেললেন, দেখেছিস, এত বছর পরেও সব মনে আছে। কিছুক্ষণ সবাই চুপচাপ বসে রইল। তারপর সতীশবাবু তন্ময়কে বললেন, তোমার বাবা মাকে নিয়ে একদিন এখানে এসো। তন্ময় একটু অবাক হয়ে বলল, সত্যি বাবা? হ্যাঁ, কথা বলতে হবে। এতদিন দূর থেকে সম্পর্ক হয় না, আত্মীয়তা হয়েছে যখন, তাহলে সামনে বসে কথা বলতে হবে। রুমি আনন্দে মায়ের দিকে তাকালো। মিতালি বলল, হ্যাঁ অবশ্যই, ওদের না আনলে আমি কিন্তু রুমিকে যেতে দেব না। তন্ময় হেসে বলল, মা, তাহলে আমি আজই ফোন করে দিচ্ছি। সুমিত্রা দেবী বললেন, আর একটা কথা আছে। সবাই তার দিকে তাকালো। রুমির পড়াশোনাটা যেন বন্ধ না হয়, এত ভালো ফল করেছে মেয়েটা, চাকরিটা যেন করে। রুমি বলল, আমি চাকরি করব ঠাম্মা। সতীশবাবু সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই করবে। পড়াশোনা এত কষ্ট করে করেছিস, বিয়ে হয়েছে বলে নিজের পরিচয়টা হারিয়ে ফেলবি না। তন্ময় বলল, আমি বরং চাই ও নিজের চাকরিটা করুক। সতীশবাবু এবার তন্ময়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তাহলে একটা কথা বুঝলাম, মেয়েকে নিয়ে আমার চিন্তাটা অকারণ ছিল। তন্ময় বলল, চিন্তা করবেন? বাবা মা চিন্তা করবেন না তো কে করবে? শুধু আমাদের ওপর একটু বিশ্বাস রাখবেন। সতীশবাবু উঠে দাঁড়িয়ে তন্ময়ের কাঁধে হাত রাখলেন। আজ থেকে তুই আমার জামাই নুস, ছেলে। তন্ময়ের চোখ ভিজে গেল। সে নিচু হয়ে সতীশবাবুর পায়ে হাত দিল। বাবা, এতদিন পর এই কথাটা শুনতে পেয়ে মনে হচ্ছে আজ সত্যি আমাদের সংসার পূর্ণ হলো। মিতালি হেসে বলল, এই যে তোমরা সবাই আবেগে ভেসে যাচ্ছ, কেউ কি রান্নাঘরের কথা ভাবছো? এতজন মানুষ এসেছে, দুপুরে রান্না তো করতে হবে। রুমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, আমি তোমার সঙ্গে রান্না করব মা।
মিতালি বলল, তুই আজ কিছু করবি না? না মা, আজ তোমার সঙ্গে রান্নাঘরে দাঁড়াবো। দুজন মা মেয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে মিতালির গলা শোনা গেল, রুমি, পেঁয়াজগুলো একটু কেটে দে তো। দিচ্ছি মা। আর শোন, তোর শাশুড়ি কি কি রান্না করতে ভালোবাসেন? মা, উনি লাউ চিংড়ি খুব ভালোবাসেন। তাহলে পরের বার ওরা এলে লাউ চিংড়ি করব। রুমি হেসে বলল, মা, তুমি তো এখন থেকে শাশুড়ির পছন্দের রান্না শিখে ফেলছো। মিতালি বলল, শাশুড়ি মায়ের মন জয় করতে হলে রান্না দিয়ে শুরু করাই ভালো। দুজনেই হেসে উঠল। দরজার পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন সতীশবাবু। তার চোখের সামনে যেন কয়েক বছর আগের সেই বাড়িটা ফিরে এসেছে, যেখানে রুমি ছিল, হাসি ছিল, ঝগড়া ছিল, অভিমান ছিল। আজ সেই বাড়িতে আবার মেয়ের হাসির শব্দ। তিনি ধীরে ধীরে নিজের ঘরে গেলেন। আলমারি খুলে রুমির ছোটবেলার ছবিটা বের করলেন। ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, তুই আমাকে ক্ষমা করিস মা, তোকে হারানোর ভয়ে তোকে এতটা দূরে ঠেলে দিয়েছিলাম। পাশে এসে দাঁড়ালেন সুমিত্রা দেবী। কি দেখছিস? সতীশবাবু ছবিটা মায়ের হাতে দিয়ে বললেন, আমার মেয়েটাকে। সুমিত্রা দেবী হেসে বললেন, মেয়েটা তো আর হারায়নি বাবা, শুধু একটু দূরে ছিল। সতীশবাবু জানালার বাইরে তাকিয়ে বললেন, হ্যাঁ মা, বুঝেছি। সন্তানকে ভালোবাসা মানে তার হয়ে সব সিদ্ধান্ত নেওয়া নয়, কখনো কখনো তার সিদ্ধান্তটাকেও সম্মান করতে হয়। বিকেলে রুমি আর তন্ময় বাড়ি ফেরার সময় মিতালি মেয়ের হাতে খাবারের একটা বড় প্যাকেট ধরিয়ে দিল। এগুলো নিয়ে যা, তোমার শাশুড়ি মা পছন্দ করবেন। রুমি বলল, এত কিছু কেন মা? মায়ের বাড়ি থেকে মেয়ে খালি হাতে যায়? সতীশবাবু পাশে দাঁড়িয়ে বললেন, আর আগামী রবিবার তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে আসবি, কোনো অজুহাত শুনবো না। রুমি বাবাকে জড়িয়ে ধরে বলল, আসবো বাবা। সেদিন রুমি যখন তন্ময়ের সঙ্গে বাড়ি ফিরছিল, তার মনে হচ্ছিল কয়েক বছর ধরে বুকের ভেতর জমে থাকা একটা ভার যেন নেমে গেছে। সম্পর্কে অভিমান থাকবে, মতের অমিল থাকবে, সংসারে ঝগড়া থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা বন্ধ করে দিলে দূরত্ব বাড়ে, আর কথা বললে অনেক ভুল বোঝাবুঝিরই সমাধান হয়। সন্তানের জীবন নিয়ে বাবা মায়ের চিন্তা থাকবে, আবার সন্তানেরও নিজের জীবন বেছে নেওয়ার অধিকার থাকবে। দুপক্ষ যদি একটু করে একে অপরকে বোঝার চেষ্টা করে, তাহলে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।